দিস ইজ Redmi Note 11 গ্লোবাল ভার্সন। গত 21 মার্চ বাংলাদেশে অফিসিয়ালি এটা লঞ্চ করা হয়। 3-4 মাস আগে Redmi Note 11 চাইনিজ ভার্সনটা চায়নাতে লঞ্চ করা হয়েছিল, যেটি কিনা মিডিয়াটেকের একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। বাট এই গ্লোবালটিতে স্ন্যাপড্রাগন একটি 4G চিপসেট ইউজ করা হয়েছে। নাম সেম বাট স্পেকে একটু অনেক পার্থক্য রয়েছে। তো এই ভিডিওতে আমরা এই Redmi Note 11 যে গ্লোবাল ভার্সন এটার একটা ফুল রিভিউ এবং চাইনিজ ভেরিয়েন্টের সাথে এটা কতটুকু কী পার্থক্য রয়েছে এবং কোনটা আমাদের জন্য পারফেক্ট একটা ডিল হতে পারে সেটাই আজকে আমরা আলোচনা করব। এবং দেখা যাক যে Redmi Note 10 থেকে গত বছর যেটা ছিল সেটা থেকে কতটুকু আপগ্রেড বা ডাউনগ্রেড করা হচ্ছে এবং খুঁজে বের করার চেষ্টা করব কোনটা আমাদের জন্য ভালো হয় বা দুইটার কোনোটাই না। ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি এবং একটি কেস, সিম ইনজেক্টর টুল এবং টাইপ সি কেবল এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং অফিসিয়াল প্রাইস কিন্তু এখানে খুব ভালো ছিল। এখানে 464 16,500 টাকা, 4128 জিবি যে ভেরিয়েন্টটা সেটা আপনারা 17,500 টাকা এবং 6128 আপনারা 19,000 টাকা পেয়ে যাবেন। অফিসিয়াল প্রাইসিং হিসেবে কিন্তু বাংলাদেশে এবার এটা খুব ভালোই প্রাইস রাখা হয়েছে। এই ফোনটি কিন্তু 4128 জিবি যে ভেরিয়েন্টটা সেটা আমাদের কাছে আছে। তো দেখা যাক যে এটা আসলে কতটুকু পাওয়ার ডেলিভারি করতে পারে এবং এটাকে আমরা কিন্তু এই অফিসিয়াল প্রাইসিং হিসেবেই বিবেচনা করব। ডিজাইনে চাইনিজ ভেরিয়েন্টের সাথে গ্লোবালটার কিছুটা চেঞ্জ আছে। চাইনিজ ভেরিয়েন্টটা অনেকটা Redmi 10 এর মতোই গত বছর যেটা ছিল সেটার মতো অনেকটা ফর্ম ফ্যাক্টর এবং ডিজাইনের মতো লাগে এবং গ্লোবালটা অনেকটা একটু বক্সি টাইপ করা হয়েছে। এবং এবারের Note 11 লাইন আপে গ্লোবালের সবগুলোতে দেখা যাচ্ছে যে কিছুটা বক্সে এবং ফ্ল্যাট টাইপের ডিজাইন করা হয়েছে। যেহেতু ফোনের সাইজটা একটু কম এবং থিকনেসটাও এবার একটু কমে আসছে। এখানে থিকনেসটা হচ্ছে গিয়ে 8.09 mm এবং ওয়েট হচ্ছে মাত্র 179 গ্রাম। ওয়েটটাও খুব একটা বেশি না এবং আগের থেকে একটু স্লিম করা হয়েছে, যেহেতু মোটামুটি ভালো লাগে হ্যান্ড ফিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো ছিল। ফোনটির ফ্রন্টে আছে কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন এবং মাঝখানে প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক পার্টও আছে প্লাস্টিকের ব্যাক পার্ট। এখানে প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে, তাতে তেমন একটা প্রবলেম না। বাট Redmi Note 10 এ কিন্তু গ্লাস ব্যাক ছিল, এখানে Redmi Note 11 এ ব্যাক পার্টে কিন্তু প্লাস্টিকটা ইউজ করা হয়েছে। এবং ক্যামেরা বাম্পও খুব বেশি ছিল না, মোটামুটি অ্যাভারেজ লেভেলের ছিল। এবং আপনারা এটা 3টা কালারে পেয়ে যাবেন, গ্রাফাইট গ্রে, টুইলেট ব্লু যেটা কিনা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটা হচ্ছে স্টার ব্লু। এবং ফোনটি কিন্তু IP53 রেটিং সার্টিফাইড, মানে টুকটাক পানি ছিটা ফুটায় মনে হয় না কোনো প্রবলেম হবে। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডান পাশে আছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন ইনক্লুড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই, এটা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এবং বাম পাশে আছে সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুটা সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। উপরের সাইডে আছে 3.5 mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার সেন্সর, সেকেন্ডারি স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এর সাথে আছে নিচে প্রাইমারি স্পিকার, মাইক এবং টাইপ সি চার্জিং পোর্ট। সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির যেহেতু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এবং সাউন্ড ব্যালেন্সটাও খুব ভালো ছিল। এবং এটার যে হেডফোন জ্যাকটা সেটা কিন্তু হাইরেস অডিও সার্টিফাইড, তো সেখান থেকে আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন। এবং এটা কিন্তু স্পিকারটা খুব ভালো লাউড ছিল। এই স্পিকারটা নিয়ে কোনো একটা হতাশ হবেন না, খুব ভালো এখান থেকে আউটপুট পাবেন আশা করা যায়। এবং সিকিউরিটি হিসেবে এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ইউজ করা হয়েছে, এখানে আনলক স্পিড মোটামুটি অ্যাভারেজে ছিল, কিন্তু মাঝে মাঝে একটু ডিটেক্ট করতে কেমন জানি একটু স্লো মনে হচ্ছে অন্যান্য ডিভাইসগুলোর তুলনায়। এবং সাথে ফেস আনলক সিস্টেমও আছে। রোমে এখানে আপনারা কিন্তু 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464, 4128 এবং 6128। এবং এটাতে LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে এবং স্টোরেজ টাইপ হিসাবে UFS 2.2 এবং এক্সপেন্ডেবল স্টোরেজ আপ টু 1 TB আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডিসপ্লে হিসাবে এখানে ফোনটিতে 6.43 ইঞ্চির একটি ফুল HD প্লাস AMOLED 90Hz 20:9 রেশিওর পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হয়েছে। বাট চাইনিজ ভেরিয়েন্টটাতে এখানে আবার 90Hz একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেক কিছুটা ডাউনগ্রেড এই গ্লোবালটার থেকে। এরকম কিছু স্পেক ডিফারেন্স আছে চাইনিজ এবং গ্লোবালটার মধ্যে। যাই হোক, এই ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে আপ টু 180 Hz, ব্রাইটনেস এখানে 700 নিটস এবং পিক ব্রাইটনেস 1000 নিটস এবং রেজলিউশন এখানে 2400 into 1080p resolution and pixel density 409 ppi। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গ্লাস 3 ইউজ করা হয়েছে। এছাড়াও নেটফ্লিক্স আপনারা HD ভিডিও স্ট্রিম করতে পারবেন। এখানে কিন্তু ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্টও রয়েছে। ডিসপ্লে বেজেল মোটামুটি ভালো ছিল, খুব একটা বেশি ছিল না, কিন্তু নিচের দিকে আরেকটু কম হলে বেশি ভালো লাগতো। এবং ডিসপ্লে যে কোয়ালিটি সেটা কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন লেভেল বা ব্ল্যাক এরিয়া এগুলো সব ঠিকঠাকভাবে প্রডিউস করছিল এবং খুব ব্রাইটই ছিল। বাইরের দিকে যখন ডিরেক্ট সানলাইট আপনি ইউজ করবেন আপনার কোনো প্রবলেম হবে না, এখানে খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছিল।
এবং এটার যে ডিসপ্লে যে কালার কোয়ালিটি সেটাও খুব ভালো ছিল, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে যেরকম হয় আর কি। তো এখান থেকে আউটপুটটা খুব ভালো পাবেন। 90 হার্টজে যখন আমরা শিফট করি তখন এটা দেখা যায় যে একটু কেমন যেন ল্যাগি ভাব এরকম দেখা যায় যখন আপনি অ্যাপ ক্লোজিং ওপেনিং করবেন, বা একটু ট্রানজিশন যে অ্যানিমেশনগুলো সেখানে কিছুটা হালকা ল্যাগ এরকম দেখা যায়। এটা হয়তো ইউআই এর অপটিমাইজ প্রবলেম হতে পারে। 90 হার্টজটা সবসময় এরকম স্মুথ ছিল না। ওএস এবং ইউআই কথা বলতে গেলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট MIUI 30 বেস্ট অ্যান্ড্রয়েড 11 পাবেন। অ্যান্ড্রয়েড 12 এখানে এখনও আসেনি, হয়তো খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 12 আপডেটটাও চলে আসবে। ফোনটিতে ইউজারে টুকটাক ল্যাগ স্টার্টার হালকা পাতলা এরকম দেখা গেছে, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে এরকমে কিছুটা হালকা পাতলা, মাঝে মধ্যে আমরা একটু হেভি ইউজে হালকা পাতলা ল্যাগে দেখা পেয়েছি। একটা ফোনের ক্ষেত্রে কিন্তু সফটওয়্যারটা খুব একটা বড় ভূমিকা পালন করে। সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটা মিলে কিন্তু ফোনের ওভারঅল পারফরমেন্সটা পাওয়া যায়। সো দেখা যাক নেক্সট আপডেটে এগুলো যে প্রবলেমগুলো এগুলো ঠিক করা হয় কি না। বা Xiaomi এবং পোকো ফোনে কিন্তু বর্তমানে প্রবলেম রিলেটেড অনেক কিছু দেখা যাচ্ছে, যেমন Redmi Note 11, Note 10, 10 Pro Max এগুলোতে যে MIUI 13 বেস অ্যান্ড্রয়েড 12-এর যে আপডেটগুলো দেওয়া হয়েছিল সেটাতে দেওয়ার কারণে নাকি অনেকের ফোন ডেড হওয়ার মতো প্রবলেম দেখা যাচ্ছে, এবং ক্যামেরা কাজ করছে না, মাইক্রোফোন বা স্পিকার এরকম অনেক প্রবলেম দেখা যাচ্ছে। এগুলো কিন্তু খুবই একটা বড়সড় ইস্যু বর্তমানে এই Xiaomiর ক্ষেত্রে। তো দেখা যাক যে এগুলো আসলে সামনের দিকে ঠিক করা হয় কি না। এবং এই ওএস রিলেটেড বিভিন্ন যে প্রবলেম এগুলো সব কিছু নিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও আসবে খুব শীঘ্রই। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই পরবর্তী ভিডিওগুলো যেন সহজে পেয়ে যান। তো এবার পারফরমেন্স সেকশনে আসলে ফোনটিতে চিপসেট হিসেবে এখানে একটি নিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর চিপসেট ইউজ করা হয়েছে। এটা 6 ন্যানোমিটার ম্যানুফ্যাকচার বেস একটি 4G চিপসেট। এর সিপিইউ ক্লক স্পিড আপ টু 2.4 GHz এবং জিপিইউ এখানে Adreno 610 আছে, যেটা কিনা এর আগের বারে 678-এর 712 জিপিইউ থেকে কিছুটা ডাউনগ্রেড। যেখানে চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু আবার ইউজ করা হয়েছিল Dimensity 815G চিপসেট, সেটা কিন্তু এই স্ন্যাপড্রাগনের চিপসেটটা থেকে কিছুটা এগিয়ে থাকবে। হয়তো এটার অপটিমাইজেশন প্রপারলি ঠিকঠাক হয়নি, কারণ এর আগের স্ন্যাপড্রাগন 675 বা 678 এই চিপসেটগুলোতে কিন্তু আমরা পাবজিতে 40 FPS মানে স্মুথ বা ব্যালেন্সে আলট্রা গ্রাফিক্স আমরা প্লে করতে পারতাম, এবং এইচডি হাই ফ্রেম রেটও প্লেব্যাক করতে পারতাম। কিন্তু এখানে এই 680-তে দেখা যাচ্ছে যে এইচডি তো দূর, স্মুথ বা ব্যালেন্সে আলট্রা গ্রাফিক্সে সুইচ করা যায় না। 30 FPS আপনার হাই পর্যন্ত ফ্রেম রেট থাকে। এদিক দিয়ে আবার Dimensity 810 এটা কিন্তু পারফরমেন্সটা খুবই আগে ছিল এটা থেকে, এবং মোটামুটি টুকটাক গেমিং আপনারা এটা থেকে করতে পারবেন। এমনিতে রেগুলার ইউসেজে তেমন কোনো প্রবলেম আপনারা পাবেন না। আগে Xiaomi ফোনগুলোতে শুধুমাত্র চাইনিজ এবং গ্লোবাল রোম এই দুটারই শুধু ভেরিয়েন্ট মানে ডিফারেন্ট ছিল, এবং বাকি সবই সেম থাকতো। এখন দেখা যাচ্ছে যে রোমের সাথে সাথে স্পিকারও চেঞ্জ চলে আসছে। মানে ইদানিং Xiaomi কী করতেছে Xiaomi নিজে হয়তো ঠিকঠাক মতো জানে না, এই অবস্থা। যাই হোক, এই চিপসেটটা কিন্তু যেহেতু 6 ন্যানোমিটার বেস, তো এখানে আপনারা খুব ভালো পাওয়ার এফিশিয়েন্ট পাবেন এই চিপসেটটি থেকে, কারণ এই ফোনটিতে কিন্তু আছে 5000 mAh ব্যাটারি, যেখানে হেভি ইউজে আপনারা 6 থেকে 6.5 ঘন্টা আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং বক্সে দেওয়া 33 ওয়াটের যে চার্জারটি সেটা দিয়ে চার্জ করতে আপনার 1 ঘন্টা 10-20 মিনিট এরকমের মতো সময় লাগছিল। ক্যামেরা হিসেবে এখানে ফোনটির ব্যাক পার্টে আছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের f1.8, সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার 2.2 এবং এটার 118 ডিগ্রি ফিল্ড ভিউ দিতে পারে। সাথে আছে দুইটা 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা আছে হিসাবে এখানে 30 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন ক্যামেরা এখানে ডে লাইটে মোটামুটি খুব ভালো কালার ডিটেলস ছবি পাওয়া যায়। Xiaomi ফোনের ছবিগুলোতে একটু কন্ট্রাস্ট একটু বেশি দেখা যায় সব সময়। তো এই ফোনগুলো তো লাইট মোটামুটি ভালো হলে কালারগুলোকে একটু বুস্ট আপ করে খুব ভালো একটা আউটপুট দেয়। আপনারা তো এই কালার টোনটা একটু ভালো লাগতে পারে, এবং অনেক সময় কিছুটা ওয়ার্ম টোন বা কিছুটা কুলার টোন এরকমও দিচ্ছিল। শ্যাডো এরিয়া ও লাইট কমে গেলে ছবিগুলোতে ব্ল্যাক এরিয়া বা শ্যাডো পার্টগুলো একটু বেশি দেখা যায়। মেন ক্যামেরা শুধুমাত্র নাইট মোড রয়েছে, লো লাইটে ছবিগুলো অনেকটা একটু নয়েস এবং গ্রেনি দেখা যায় এবং কিছুটা সফট হয়ে যায়। এবং নাইট মোডে শুধু ভালো তেমন একটা করতে পারিনি, এই 19-20 টাইপের ছিল। নাইট মোড অন করলেও যেরকম দেখা যায়, অফ করলেও প্রায় কাছাকাছি ওরকমই দেখা যায়। এবং পোর্ট্রেটে এজ ডিরেকশনে মোটামুটি ভালো ছিল, বাট ফেস কিছুটা একটু হালকা ফর্সা এবং স্মুথ করে ফেলে। পোর্ট্রেটে ছাড়া আপনি ছবি তুলে ডিটেলসটা একটু বেশি পাবেন, একটু পোর্ট্রেটে হালকা একটু কমে যায় এরকম।
মোটামুটি এভারেজ ধরা যায় পোর্ট্রেট কোয়ালিটি, বাট এটার আলট্রা ওয়াইড যে ক্যামেরা সেইটাও মোটামুটি ডিটেলস খুব একটা ভালো ধরে রাখতে পারে না, বাট কালার মোটামুটি মেন ক্যামেরার মতোই দিচ্ছিল। তো ভালো লাইট পেলে কিন্তু এটা খুব ভালো একটা ছবি পাওয়া যায় আলট্রা ওয়াইড থেকে। বর্তমানে এই প্রাইসে অনেকে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটাই দিচ্ছে না, সেই হিসেবে কিন্তু এটা খুব ভালো। এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপ এবং ম্যাক্রো ক্যামেরা রয়েছে, খুব একটা ভালো কোয়ালিটি এখান থেকে পাবেন না এবং এখান থেকে ফোকাসও করা যায় না। তো আমি মোটামুটি এরকমই তুলতে পারছি, আপনারা হয়তো কেউ ভালো তুলতে পারেন। 30 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা সেখানেও মোটামুটি খুব ভালো ছবি আসছিল, বাট শার্পনেসটা একটু কম এরকম লাগে বা ফেস টোনটা একটু ফসা করে দেয়। বাট ডিরেক্ট সানলাইটের অপোজিটে যদি আপনি ছবি তুলেন, মানে এইচডিআরও যদি আপনি ছবি তুলেন, তারপরেও দেখা যায় যে কালারটা একটু ফেডেড বা স্কিন টোনটা একটু ফেডেড হয়ে যায় এরকম। এইচডিআরে কিন্তু আপনার ব্যাক এবং ফ্রন্টের কোনোটাই ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল না। লাইট কমে গেলে কিছুটা স্মুথ বা নয়েসে দেখা যায়। পোর্ট্রেটে এজ ডিরেকশন ভালো ছিল, বাট ব্লার লেভেলটা আপনি ছবি তোলার পরও কমিয়ে বাড়িয়ে বা এডিট অপশন থেকে এখানে ফিল্টারও আপনি কিছুটা চেঞ্জ করতে পারবেন। এটা শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে, ব্যাক ক্যামেরাতে আবার এই অপশনটা নেই। এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি প্রাইস রেঞ্জে বলা যায় যে খুব ভালোই ছিল, খুব একটা খারাপ না। এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও সেকশনে 1080p এবং 720-তে 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 720-তে 120 fps স্লোমো পাবেন, আর কোনো অপশন নাই। যেখানে কিনা রেডমি নোট 10-এ কিন্তু ছিল 4K রেকর্ডিংয়ের অপশন, এখানে 4K তো দূর, 1080pর 60 fps অপশনও নাই। ওয়াও, হোয়াট এ আপগ্রেড। ফ্রন্ট ক্যামেরা তো সেম অবস্থা, 1080p 720-তে আপনারা 30 fps ভিডিও করতে পারবেন। ভিডিও এভারেজ ধরা যায়, এখানে কালার স্যাচুরেশন মোটামুটি ভালো ছিল এবং ইএসটা মোটামুটি কাজ করছিল। সাউন্ড রেকর্ডিং এবং এর এভারেজ মোটামুটি প্রাইস হিসেবে কোয়ালিটি খারাপ না, ভালো ছিল। এবং আরেকটা ব্যাপার, ক্যামেরার অ্যাপে টুকটাক মাঝে মধ্যে একটু ল্যাগ দেখা যায়, বাট এটার আউটপুটে আপনি যখন দেখবেন ভিডিও করলে তখন এটা দেখা যায় না, কিন্তু আপনি যখন ভিডিও করতে যাবেন তখন ক্যামেরা সেকশনে দেখবেন যে একটু হালকা ল্যাগ এরকম দেখা পেয়েছে এখান থেকে। কানেক্টিভিটিতে হিসেবে ফোনটিতে এখানে NFC সাপোর্ট আছে, ডুয়েল 4G বোল্ড সাপোর্ট আছে, ব্লুটুথ 5.0, সব কিছু ঠিকঠাক ছিল এবং কল কোয়ালিটি এগুলো সব কিছু ভালো ছিল। ফোনটিতে ফিচার হিসেবে এখানে IP53 রেটিং আছে, ওয়াইড 1 L1 সাপোর্ট, ক্যামেরা 2 API এনেবল, FM রেডিও, ফাস্ট চার্জার ইন বক্স, গুড প্রাইস, গুড AMOLED ডিসপ্লে, গুড হ্যাপটিক ফিডব্যাক, অলওয়েজ অন ডিসপ্লেও আছে সাথে, এবং স্টোরেজ স্পিকার, গুড এফিশিয়েন্ট প্রসেসর অ্যান্ড গুড হ্যান্ড ফিল উইথ ডিজাইন। এবং এটার যদি একটু নেগেটিভ বা মাইনাস পয়েন্ট নিয়ে যদি কথা বলা যায়, যে এটার যে অপটিমাইজেশন যে ইস্যুগুলো সেগুলো, এবং এটার যে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি না, এবং এটার যে পারফরমেন্সটা সেটাই ছিল মেন ড্রব্যাক। এখানে যে চিপসেটটা এটা একটু যেহেতু নিউ, এটার আরও অপটিমাইজেশন দরকার আছে। অপটিমাইজেশন ভালো করতে পারলে হয়তো নেক্সটে এটার যে গেমসগুলো বা এগুলো সব কিছু মোটামুটি অপটিমাইজেশন ভালো হলে সবগুলো হয়তো এই সামনে গ্রাফিক্সের এই আপডেটগুলো চলে আসতে পারে। তো ফাইনালি রেডমি নোট 10 থেকে কি রেডমি নোট 11 অনেকটা আপগ্রেড বা কি ডাউনগ্রেড? আসলে এটা দেখতে গেলে যে দুটা মিলে বোধ পড়ে যে এটা আসলে ডাউনগ্রেডও কিছুটা, আবার আপগ্রেডও রেডমি নোট 10-এর থেকে। তো এখন বর্তমানে কিন্তু নোট 10-এ প্রায় 15-16 এরকমের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রেডমি 11 এখানে 16.5। তো মোটামুটি কাছাকাছি প্রাইস রেঞ্জটা। রেডমি 11টা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কার কাছে কীরকম লেগেছে বা আপনারা কিনতে এটা আগ্রহী কিনা। আর অবশ্যই যদি চাইনিজ ভেরিয়েন্টটা কিনেন তাহলে চাইনিজ ভেরিয়েন্টে ডিসপ্লের দিকে একটু ডিক্রেস পাবেন এবং বাট পারফরমেন্সে একটু অ্যাডভান্সেস পাবেন, কিন্তু চাইনিজ রোম কিন্তু আমাদের বাংলাদেশের যেই অন্যান্য যেই এই অ্যাপগুলো আছে যেমন ওই বিকাশ, নগদ, পাঠাও, ফুডপান্ডা, এগুলো কিন্তু একটু প্রবলেম করে এবং জিপিএসও নাকি একটু প্রবলেম করে। তো গ্লোবাল ভার্সনটা নেওয়াই আপনার জন্য ভালো হবে। তো এই ছিল রেডমি নোট 11 নিয়ে যত সব কথা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওর দিকে একটি লাইক দিবেন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।